গুড আফটারনুন এভরিওয়ান। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আমরা গত ক্লাসে যেখানে থেকে মনে হয় পসিবলি শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা 3 টাইপস অফ রেডিয়েশন সম্পর্কে জানছিলাম। স্যার বলো স্যার, আমাদের গত ক্লাসের যে যা পড়াইছিলেন ওইটা কি স্যার আরেকবার রিভিউ করাবে? তুমি ছিল না নাকি? স্যার ছিলাম, আমাদের এই সবাইরই একটা রিকোয়েস্ট। সবারই রিকোয়েস্ট। স্যার নেটওয়ার্ক প্রবলেম ছিল তো, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, গত ক্লাস কি আমাদের ফার্স্ট ক্লাস ছিল? জি স্যার। জি স্যার। অনেক কিছু বলতে হবে। আচ্ছা, মূলত আমরা শুরু করেছিলাম এখান থেকে, সেটা হচ্ছে আমরা তো এনার্জি সোর্সগুলোকে অনেকভাবে ক্লাসিফাই করতে পারি, বাট আমরা যে টপিকটা নিয়ে পড়ছি এই টপিকের উপর বেসিস করে আমরা আসলে আমাদের এনার্জি সোর্সকে দুই ভাগে ক্লাসিফাই করছি। একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল। তো রিনিউয়েবল সোর্স বা নন রিনিউয়েবল সোর্সের ক্ষেত্রে প্রথমে যদি আমরা নন রিনিউয়েবলটা দেখি, তাহলে নন রিনিউয়েবল সোর্সগুলো আসলে কি কি, যেগুলো সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। একটা হচ্ছে কোল, যেটাকে আমরা কয়লা নামে জানি, অয়েল, গ্যাস, এগুলো হচ্ছে নন রিনিউয়েবল। দ্যাট মিনস আফটার এ সার্টেন টাইম পিরিয়ড যে সোর্সগুলো আসলে শেষ হয়ে যাবে, এগুলো আসলে ফাইনাইট। ইন কন্ট্রাস্টে যদি আমরা রিনিউয়েবল সোর্সগুলোর কথা বলি, রিনিউয়েবলের ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সান বা সোলার এনার্জি, because it is the main source or the primary source of all types of energy, either renewable or non-renewable. দেখো, কয়লা, গ্যাস বা তেল কোনো কিছুই কিন্তু আসলে সানের লাইট বা সোলার এনার্জি কোনো ছাড়া কোনো কিছুই হয় না, কারণ আমরা জানি এগুলো মিলিয়নস অফ ইয়ার্স লাগে এরকম নন রিনিউয়েবল যে সোর্সগুলো আমরা বলছি এগুলো ফর্ম হতে। সো সোলার এনার্জি রিনিউয়েবল একদম বা নন রিনিউয়েবল যেটাই বলি না কেন, এটা মেইন বা প্রাইমারি এনার্জি সোর্স। এখন এই সোলার এনার্জির কিছু ডিরেক্ট এনার্জি সোর্স আছে, কিছু আছে আবার ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট কি কি? যেমন আমরা যদি সানলাইট থেকে ডিরেক্টলি থার্মাল এনার্জি নিয়ে নিই, যেমন ধরো তুমি নর্মালি আমরা কি করি, ধরো আমি একটা ভেজা কাপড় বাইরে নেড়ে দিলাম, তার মানে কি সানলাইট ইজ কনভার্টিং টু থার্মাল এনার্জি, আমরা থার্মাল এনার্জিটাকে এক্সট্রাক্ট করতেছি। তার মানে থার্মাল এনার্জি যদি কোনো কিছু না, এটা ডিরেক্ট। আবার ধরো লাইট ইজ কনভার্টিং ডিরেক্টলি টু ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা হচ্ছে ফটোভোল্টাইক, আমরা সোলার প্যানেল দিয়ে করে থাকি। এগুলো হচ্ছে সবই সানলাইটের ডিরেক্ট ইফেক্ট বা ডিরেক্ট। ইনডিরেক্ট এনার্জি সোর্সগুলো কি কি? ইনডিরেক্টের ভিতরে একটা আছে হচ্ছে হাইড্রো, পানি থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করি, হাইড্রো। কারণ আমরা জানি যে নদীতে বা সাগরে জোয়ার ভাটার একটা ফ্যাক্ট আছে, সবকিছু কার উপর ডিপেন্ড করে? চাঁদের উপরে। চাঁদ আবার কার উপর ডিপেন্ড করে? সানের উপরে। দ্যাট মিনস এটা আসলে সানের ইনডিরেক্ট ইফেক্ট, এই হাইড্রো। একইভাবে বাতাস, যেটাকে আমরা উইন্ড এনার্জি বলি, বায়োমাস, যে কোনো ধরনের ওয়েস্ট, সো এগুলোকে আমরা ইনডিরেক্ট। বাট all of these are renewable sources of energy and these are non-renewable. এখন এই রিনিউয়েবল এবং নন রিনিউয়েবলের ভিতরে খুব সহজ কথায় যদি তাদেরকে আমি ডিফারেন্স করতে চাই বা ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে সহজ একটা ওয়ার্ড হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম জিনিসটা হচ্ছে রিনিউয়েবলের একটা ফাইনাইট টাইম ফ্রেম আছে, একটা লিমিটেড, সরি রিনিউয়েবলের বলছি না, নন রিনিউয়েবলের। যেমন ধরো বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি যদি চিন্তা করো, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করো, তোমার কাছে গ্যাস আছে, বাংলাদেশে একটা গ্যাসের রিসোর্স আছে, কিন্তু এটা ধরো 10-10 বছর 15 বছর পর শেষ হয়ে যাবে। সো দিস আর দ্য ফাইনাইট। এখন যদি আমি ইনফাইনাইট রিসোর্সের কথা চিন্তা করি, সেগুলো হচ্ছে রিনিউয়েবল। দ্যাট মিনস রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল ভিতরে ডিফারেন্স হচ্ছে টাইম ফ্রেম। এখন আমরা কেন রিনিউয়েবল ইউজ করতে চাচ্ছি, এখন কেন নন রিনিউয়েবল ইউজ করতে চাই না? একদম বেসিক কথা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি সোর্সগুলো আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, কারণ এগুলো যখন আমরা বার্ন করি, দ্যাট মিনস এখান থেকে অন্য কোনো এনার্জি ফর্মে নিয়ে যাই,
তাহলে এখান থেকে বিভিন্ন টাইপস অফ গ্যাসের এমিশন হয়। তার ভিতর কিছু হার্মফুল গ্যাস আছে, ধরো কার্বন ডাইঅক্সাইড বা মিথেন, যেগুলো আসলে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এবং এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, এই গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট তোমরা সবাই জানো যে গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের অ্যাটমসফিয়ারে থাকে। দিনের বেলায় সানলাইট এই গ্রিন হাউস গ্যাসগুলোকে পাস করতে দেয়, যার ফলে সানলাইট আমাদের আর্থ সারফেসে আসে, আর্থ সারফেস সানলাইট রিসিভ করে এবং ওয়ার্ম বা হিট হয়ে যায়। বিকালের পর থেকে এই সানলাইটটা আবার রিফ্লেক্ট ব্যাক করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস গ্যাসের কারণে যে গ্যাসটা দিনের বেলায় পাস করতে দিচ্ছে, কিন্তু বিকাল বেলায় এই গ্যাসটা আবার এই রিফ্লেক্টেড ব্যাকটা করতে দেয় না, যার ফলে আমাদের আর্থ সারফেস ওয়ার্ম অবস্থায় বা হট অবস্থায় থেকে যায়। এই কারণে আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং নামে একটা টার্ম অনেকেই শুনে থাকি। এগুলো হচ্ছে নন রিনিউয়েবলের অ্যাডভার্স ইম্প্যাক্ট। বাট আমরা যদি রিনিউয়েবলের কথা আসি, রিনিউয়েবলের যে ইফেক্টগুলো আছে এগুলো আসলে খুবই কম, একদম নাই বা জিরো এটা বলা যাবে না, আছে কিন্তু একদমই কম। এই কারণে আমরা রিনিউয়েবল রিসোর্সগুলোর দিকে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছি। এখন ওই যে বললাম যে কেন ইউজ করবো, দে আর সাস্টেনেবল সোর্সেস, এতক্ষণ ধরে কথা বললাম, দে হ্যাভ লো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস। তারপরে এই রিনিউয়েবল গুলো কি আসলে ফ্রি? এই রিনিউয়েবলের জন্য তোমাকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয় না এনার্জি। সানলাইট তুমি ফ্রি পাচ্ছ, বাতাস ফ্রি পাচ্ছ, হাইড্রো ফ্রি পাচ্ছ, সো এগুলো ফ্রি। এবং আগে বলেছিলাম দিজ আর ইনফাইনাইট। এখন আসছি কনস্ট্রেন্টস গুলো কি কি সমস্যা ফেস করতে পারে। প্রথম সমস্যা হচ্ছে, যেহেতু এগুলো ফ্রি, এগুলোর রিসোর্স অ্যাভেলেবিলিটি বা ম্যাগনিটিউড লোকেশন টু লোকেশন এবং বছরের সবসময় একই রকম থাকে না। সানলাইট তুমি দেখো ইজিলি নিজেই ফেস করতে পারো যে বছরের বিভিন্ন সময় সানলাইট বিভিন্ন রকম থাকে। আজকে সানি ডে সানলাইট বেশি, ক্লাউডি ডে সানলাইট কম, তার মানে আমি সবসময় পাচ্ছি না। আমি যদি এখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে চাই, তাহলে আজকে ক্লাউডি ডে হলে আমি কোনো আউটপুট পাবো না। তার মানে এটার ম্যাগনিটিউড এবং অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে সহজভাবে যদি বলি, ধরো হাইড্রো থেকে তুমি ইলেকট্রিসিটি জেনারেট করতে চাও, বাংলাদেশে হাইড্রোর পটেনশিয়াল কিন্তু খুবই কম, লিমিটেড, একটা দুইটা জায়গায়। তুমি চাইলে যে কোনো জায়গায় একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বসাইতে পারো না, যে কোনো জায়গায় একটা উইন্ড টারবাইন ইনস্টল করতে পারো না। সো এটা হচ্ছে একটা কনস্ট্রেন্টস। তারপরে although the resources are free, but to convert the energy sources, the initial capital cost is relatively high compared to the non-renewable resources. So এগুলো হচ্ছে জাস্ট বেসিক কনস্ট্রেন্টস বললাম যে আমরা কেন আসলে রিনিউয়েবল ইউজ করতে গেলে প্রবলেম ফেস করি। আচ্ছা, এরপরে আমি আসি খুব তাড়াতাড়ি এগুলো সারবো, কারণ গত ক্লাসে এগুলো সম্পর্কে কিছু বলেছিলাম যে আমরা এই সোলার এনার্জি যে প্রথম মডিউলটা পড়ছি, এই মডিউলে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিস করবো, আমাদের অবজেক্টিভটা কি, হাউ টু এস্টিমেট সোলার রেডিয়েশন এট এ পার্টিকুলার লোকেশন, দেন in terms of thermal we have to check the thermal collector principles and working principle, photovoltaic working principle, and a final design of a PV system. এগুলো হচ্ছে আমাদের এই মডিউলের অবজেক্টিভ। আমরা আসি রেডিয়েশন পার্টে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট সোলার এনার্জি মডিউলটা শুরু করতে চাচ্ছি। এই রেডিয়েশনের আসলে অনেক কিছু আমাদের জানা লাগতো, কিন্তু আমরা রেডিয়েশন পার্টটা আসলে বেশি ডিটেলসে যাই না। কেন যাই না তার একটা রিজন আমি পরে বলবো, বাট আমরা মূলত আসলে রেডিয়েশনের কি কি জিনিসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর একটা জাস্ট একটা ডায়াগ্রাম। এখন এখানে অনেকগুলো লাইন ড্র করা আছে, এই লাইনগুলো থেকে আসলে আমরা কি কি জিনিস বুঝতে চাই, এই লাইনগুলো থেকে আমরা কি কি জিনিস বুঝতে চাই। একটু হোল্ড করো।
আচ্ছা, তো যেটা বলছিলাম, আমরা এটাকে অনেকগুলো ভাগে ডিভাইড করে ফেলি। যেমন এদিকটা হচ্ছে ইস্টার্ন সাইড, এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড। এই ইস্ট এবং ওয়েস্ট এই দুই ভাগে ভাগ করছে একটা লাইন, যে লাইনটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। আর উপরের সাইডটা হচ্ছে নর্থ সাইড, নিচের সাইডটা হচ্ছে সাউথ সাইড। এটাকে বলা হয়, এটাকে ভাগ করছে ইকুয়েটর, এবং এই ভাগগুলোকে বলা হয় হেমিস্ফিয়ার। দ্যাট মিনস এই উপরের সাইডটাকে, ইকুয়েটর লাইনের উপরের দিকে, এটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচেরটাকে বলা হয় সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে 4 ভাগে ভাগ হয়ে গেল। এরপরে ইকুয়েটরের সাথে নর্থ সাইডে 23.45 ডিগ্রি একটা লাইন আছে, 23.45 ডিগ্রি সাউথে একটা লাইন আছে। এর একটাকে তোমরা বাংলায় পড়ে আসছো কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি নামে। আর এই ইকুয়েটরের লাইনটাকে অনেকে বাংলায় বিষুব রেখা নামে পড়ে আসছো। এখন এই লাইনের বেনিফিটটা কি? এই যে উপরে এবং নিচে দুটো লাইন ড্র করা হয়েছে, এই লাইনের বেনিফিটটা হচ্ছে পৃথিবীটা যখন সূর্যের চারদিকে ঘুরে তখন সে একদম ফিক্সড অ্যাঙ্গেলে ঘুরে না, কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঘুরে। যেমন প্রথমে যদি চিন্তা করি যে সানলাইটের সাথে ইকুয়েটর 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আস্তে আস্তে যখন পৃথিবী ঘোরা শুরু করবে, বছরের ধরো 1 দিন 2 দিন 3 দিন করে 365 দিন, আস্তে আস্তে পৃথিবীটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এখানে সানলাইট ঠিকই আছে, লাইন চেঞ্জ হয়ে গেছে অ্যাঙ্গেলটা। এভাবে করে করে 23.45 একবার নর্থের দিকে আসবে, একবার সাউথের দিকে যাবে, একদিন সাউথ একবার নর্থ ম্যাক্সিমাম। এর বেশি কিন্তু হবে না। এর মানে এই না যে এটা পুরো 360 ডিগ্রি ঘুরে যাবে। যার ফলে এখানে একটা বেনিফিট হচ্ছে, আমরা যদি এই লাইনটা দেখি, এইখানে এই যে 23.45 এর যে রিজিয়নটা, এই যে এইটা দেখা যায় যে অবস্থায় থাকুক না কেন, এই রিজিয়নটা সবসময়ই একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ সানলাইট রিসিভ করে। এইটা এই জন্য এই রিজিয়নটাকে বলা হয় ট্রপিক্যাল ক্লাইমেট। আর এর বাইরে অ্যাডভার্স ওয়েদার থাকে, খুব ঠান্ডা, খুব গরম, এরকম। এই জন্য এই দুইটা লাইনটাকে আলাদা করে আমরা আগের যে ফিগারটা দেখানো হলো ওইখানে আমরা আগে আলাদা করে দেখানো হচ্ছে। এটাকে বলা হয় ডেক্লিনেশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডেক্লিনেশন অ্যাঙ্গেল। এই যে 23.450 এই অবস্থা। এখন এইটার এই যে পৃথিবীটা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল করে ঘুরছে, এই কারণে পৃথিবীটা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল করে ঘুরতেছে, এই কারণে আমরা কিন্তু অ্যাজ অ্যান অবজারভার হিসাবে সূর্যকে পৃথিবী থেকে বিভিন্নভাবে দেখি। যেমন তুমি ধরো নর্থ পোলে আসো, তাহলে তুমি সবসময় তোমার অপোজিটের সানকে দেখবা। তার মানে সান আছে সাউদার্ন হেমিস্ফিয়ারে, যদিও সান একটাই, আবার সাউদার্ন হেমিস্ফিয়ারে যে আছে সে দেখবে নর্থে। এবং এই যে দেখো সূর্যটা কিন্তু মনে হয় একইভাবে যায়, কিন্তু আসলে সানের পাথটা থ্রু আউট দ্য ইয়ার এক এক সময় এক এক রকম থাকে, এক এক দিনে, বছরের বিভিন্ন সময় একইভাবে যায় না। এই যে বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে থাকে, এটার উপর ডিপেন্ড করে আমাদের বছরের দিনের দৈর্ঘ্য, যেটাকে আমরা ডে লেন্থ বলি, এটা বিভিন্ন রকম হয়। সেটার একটা উদাহরণ তোমাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিনা মনে নাই, এটা দিয়ে একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে সানপাথ ডায়াগ্রাম। সানপাথ ডায়াগ্রামটা একটু খেয়াল করো। যখন এই যে ডেক্লিনেশন অ্যাঙ্গেলটা 23.45 ধরো নর্থ ম্যাক্সিমাম, সেই দিনটা হচ্ছে 21 জুন। এটাকে বলা হয় সবচেয়ে বড় দিন বা লংগেস্ট ডে। এটা হচ্ছে ঢাকা, বাংলাদেশের কোনো একটা স্পেসিফিক লোকেশন। এটা তোমরা নিজেরাও চাইলে করতে পারো। ওই 21 জুন সানরাইজ টাইমটা কত, সানসেট টাইমটা কত, দেখো, দেখলেই বুঝতে পারতাম। 5:19 AM 6:46 PM, সবচেয়ে বড় দিন। তখন তুমি যদি সূর্যের পথটা দেখো, তখন দেখবা যে সূর্যের পথটা কেমন। এটা দেখো পৃথিবীর উপর দিয়ে সূর্যটাকে কিভাবে দেখা যায়। আস্তে আস্তে জুনের থেকে ডে চেঞ্জ হচ্ছে। সেটা কবে? 10th of August, আজকের দিন, আজকে না গতকাল ছিল, অথবা 30 এপ্রিল। যখন ডেক্লিনেশন অ্যাঙ্গেলটা কি হয়েছে দেখো, 23.45 ম্যাক্সিমাম যাওয়ার পরে সে আবার এখান থেকে ব্যাক করছে, ব্যাক করে কত 15 ডিগ্রিতে আসছে। তখন সানরাইজ টাইমটা কিন্তু কিছুটা আগায় গেছে, সানসেট টাইমটাও আগায় আসছে।
তখন কি হয়েছে দেখো, আগের ফিগারটা দেখছিলাম, এখনকার ফিগারটা দেখো। আমি আগের ফিগারটা আবার যাই, আগের ফিগারটা তখন এরকম ছিল। দেখো দিনের দৈর্ঘ্য অনেক বড়, আস্তে আস্তে কি হয়েছে, দিনের দৈর্ঘ্য এরকম হচ্ছে। এর পরের দিন গেলাম 21 সেপ্টেম্বর, তখন ডিক্লিনেশন অ্যাঙ্গেল হয়ে গেছে 0। দ্যাট মিনস সানলাইটের সাথে ইকুয়েটর একদম 0 ডিগ্রি অ্যাক্সিস আছে। তখন সান রাইজ টাইমটা দেখো এবং সানসেট টাইমটা। তখন যদি তুমি পৃথিবী থেকে সূর্যের চলা মানে পথটা দেখো তাহলে এরকম। 21 সেপ্টেম্বরের পরে চলে গেল -15, মানে হচ্ছে এটা চলে গেছে সাউথের দিকে ঘুরে ঘুরে পৃথিবীটা। তখন দেখো সানরাইজ টাইম, সানসেট টাইম, এটা হচ্ছে 5 নভেম্বর এবং 10 ফেব্রুয়ারি, 2টা দিনে হয়। তখন দেখো আস্তে আস্তে করে কোথায় চলে গেছে। এবং 21 ডিসেম্বর, দ্য শর্টেস্ট ডে, যখন ডেক্লিনেশন অ্যাঙ্গেল -23.45, এই মাইনাসটা মানে হচ্ছে এটা 23.45 সাউথে চলে গেছে। তখন সানরাইজ সানসেট টাইম এবং পৃথিবীর অবস্থা যদি দেখো, পৃথিবীর উপর থেকে সূর্যকে দেখা যাচ্ছে এরকম। কারণ আমরা শুরু করেছিলাম বছরের সবচেয়ে বড় দিন, আস্তে আস্তে ছোট দিন চলে আসলো। এখন কিন্তু এর নিচে কিন্তু আর নামবে না, এটা হচ্ছে সবচেয়ে ছোট দিন। এরপরে আস্তে আস্তে করে আবার ব্যাক করে 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 এখানে চলে আসবে। এটাকে বলা হয় সান পাথ ডায়াগ্রাম। দ্যাট মিন্স আমরা পৃথিবী থেকে সূর্যকে আসলে কিভাবে দেখি। সূর্য তো সবসময় একইভাবে যায়, এটা কিন্তু আসলে না, যার কারণে কিন্তু আমাদের দিনের দৈর্ঘ্যটা চেঞ্জ হয়। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে ওই ফিগার দেখানোর সময়ই কয়েকটা জিনিস দেখানো হয়েছিল। বলো। সূর্য তো কনস্ট্যান্ট থাকে, পৃথিবীর অ্যাঙ্গেলের জন্য কি আমরা এগুলা দেখি? হ্যাঁ, সূর্য কনস্ট্যান্ট থাকে। পৃথিবী যেহেতু এই যে বললাম না, যে জিনিসটা কি হচ্ছে, পৃথিবী তো আসলে মুভ করতেছে। যে পৃথিবী তো এটা ইকুয়েটর এবং সানলাইট একই অ্যাঙ্গেলে আছে সবসময় বছর, সেটা তো নাই, তাই না? না স্যার। যেহেতু নাই, এ চেঞ্জ হয়ে গেছে না, তাহলে এখন যখন আমি সানটাকে দেখবো তার মানে কি আমি কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফেলছি না? জি স্যার। সেই কারণে কিন্তু ওই যে দিনের দৈর্ঘ্যটা কম বেশি হয়ে গেছে। জি, সেটাই। এই যে দেখো, এই যে দেখো, এই পৃথিবী ঘুরতেছে সূর্যের চারদিকে। তার মানে যখন সে ঘুরতেছে তখন তো সে অ্যাঙ্গেল করে ঘুরতেছে। তার মানে যখন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমি সানলাইটটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিসিভ করতেছি। তার মানে সানলাইট ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিসিভ করতেছি মানে কি, আমার মানে ইস্ট টু ওয়েস্ট সান আমি মুভ করতেছি, তার মানে সানের পাথটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন এইটার ইফেক্টের কারণে কিন্তু আমাদের ওই জিনিসটা হলো। আচ্ছা, এটার সাথে রিলেট করে যেটা বলা হচ্ছিল, এই যে সোলার রেডিয়েশনটা আমরা আর্থ সারফেসে রিসিভ করি, তখন আমরা ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন রিসিভ করি, এক এক সময় এক এক রকম। এটার কয়েকটা কারণ আছে, কয়েকটা ফ্যাক্টর আছে। কি কি ফ্যাক্টর? একটাকে বলা হয় আওয়ারলি ভেরিয়েশন। সেটা কেমন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি ঘন্টায় কিন্তু সানলাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়, এটা হচ্ছে একটা হচ্ছে ডেইলি ভেরিয়েশন। ধরো আজকে ক্লাউডি ডে, আজকে কোনো রেডিয়েশন পাচ্ছি না, গতকাল সানি ডে ছিল, অনেক রেডিয়েশন রিসিভ করছে, এটা হচ্ছে ডেইলি। একটা হচ্ছে মান্থলি ভেরিয়েশন বা সিজনাল। মনসুন বা বর্ষাকালে রেডিয়েশন একদমই কম পায়, কেন? আকাশে মেঘ থাকে অনেক। ভাইরাস উইন্টার সিজন যদি তুমি চিন্তা করো, তখন কিন্তু তোমার আকাশে মেঘ থাকে না, রেডিয়েশন অনেক বেশি পাও, কিন্তু আবার ডে লেন্থ কমের কারণে রেডিয়েশনের ডিউরেশনটা একটু কমে যায়। এরপর আসো লোকেশন টু লোকেশন। ওই যে তোমাদেরকে ম্যাপ দেখায় বললাম যে যারা এই রিজিয়নটার ভিতরে আছে তারা রেডিয়েশন অনেক বেশি পায়, কিন্তু যারা এই দিকে চলে গেছে, ধরো আর্কটিক সার্কেল বা অ্যান্টার্কটিক সার্কেল, তারা কিন্তু রেডিয়েশন খুবই কম পায়। কেন? পৃথিবী ঘুরে ঘুরে যখন ধরো নর্থের দিকে চলে গেল, তখন কিন্তু কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাস 3 মাস এই পোলে কোনো সানলাইটই আসে। আবার ঘুরে যখন একটু এদিকে চলে আসে, তখন আবার এই পোলে কোনো রেডিয়েশন যায় না। তার মানে লোকেশন টু লোকেশনও কিন্তু রেডিয়েশন ভ্যারি করবে। আরেকটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ সারফেস। ওরিয়েন্টেশন অফ সারফেস মানে হচ্ছে, আমরা তো প্লেন সারফেসে বাস করি থাকি,
ধরো কেউ হিলি এরিয়াতে থাকে, কারোর ধরো ধরো তুমি যদি আমরা চিন্তা করো যে নেপালের কিন্তু বেশিরভাগ এরিয়াই মাউন্টেন এরিয়া, তাহলে মাউন্টেন এরিয়া রেডিয়েশন রিসিভ করার জন্য যে জিনিসটা হবে, ওদের সারফেসটা একটু টিল্টের সারফেস, হরাইজন্টালের সাথে একটু বাঁকা করা, তাহলে ওদের রেডিয়েশনটাও একটু ডিফারেন্ট হবে। তাহলে দিস আর দ্য ফ্যাক্টর যে কারণে সোলার রেডিয়েশন ভ্যারি করে। আচ্ছা, দুইটা কথা দিয়ে এটা এই জিনিসটুকু শেষ করে ফেলি। সেটা হচ্ছে এই যে প্রাইম মেরিডিয়ান কথাটা বললাম, এই প্রাইম মেরিডিয়ান লাইনটাকে বলা হয় ল্যাটিটিউড লাইন, সরি লঙ্গিটিউড লাইন, লঙ্গিটিউড দ্রাঘিমাংশ। এবং এই দিকেও তো আরো অ্যাঙ্গেল আসবে, তার মানে সেই অ্যাঙ্গেলগুলো কিভাবে টানা হচ্ছে, এই দুইটা পোলকে কানেক্ট করে করে অ্যাঙ্গেল টানা হচ্ছে, এই দুইটা পোল এইভাবে, এটা এইদিকে এবং এইদিকে সেম। তার মানে লঙ্গিটিউড লাইনগুলো কিন্তু প্যারালাল লাইন না, কিন্তু ইকুয়েটরের সাথে যদি আমি নর্থ বা সাউথে যে লাইনগুলো টানা হয়েছে সেগুলো কিন্তু সবই প্যারালাল লাইন। দ্যাট মিনস ইকুয়েটরের সাথে ধরো 10 ডিগ্রিতে একটা লাইন টানলাম, এটা ইকুয়েটরের সাথে প্যারালাল লাইন, তারপরে এইদিকে একটা, এভাবে করে তো অ্যাঙ্গেল ড্র করা আছে। এবং তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে জিপিএস জিনিসটা বুঝি, কোন একটা প্লেসের কোঅর্ডিনেট, সেটা কিন্তু এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের ভ্যালু দেখেই আসে। বাংলাদেশ হচ্ছে এখানে আছে, তাহলে বাংলাদেশ এই প্রাইম মেরিডিয়ান থেকে কত ডিগ্রি ইস্টে আছে সেটার উপর ডিপেন্ড করে একটা ইস্টের ভ্যালু আসবে, এবং ইকুয়েটর থেকে কত ডিগ্রি নর্থে আছে সেটার উপর বেস করে নর্থের ভ্যালু আসবে। দ্যাট মিনস তুমি যদি ঢাকা শহরে দেখবা লেখা থাকবে 91.8 ডিগ্রি ইস্ট, আর ঢাকা শহরে 23.8 বা 24 ডিগ্রি নর্থ। এই হচ্ছে ল্যাটিটিউড, সরি এটা হচ্ছে লঙ্গিটিউড উপরেরটা, এটা হচ্ছে ল্যাটিটিউড। এভাবে তুমি পৃথিবীর যে কোনো প্লেসের কোঅর্ডিনেট বের করতে পারো। আরেকটা জিনিস বলা হয়েছিল, আমরা যেহেতু আমাদের অপোজিটের অবজেক্টকে দেখি এবং সান ইস্ট থেকে ওয়েস্টে যায়, এদিক থেকে এইদিকে যায়, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে যারা থাকি এই রিজিয়নে তারা সবসময় সাউদার্নের সানকে দেখি, আর সাউদার্নে যারা থাকে তারা সবসময় নর্দার্নের সানকে দেখে। এই কারণেই আমাদের দেশের সমস্ত প্যানেল সাউথ ফেসিং। কেন? আমরা যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারে এবং আমি যেহেতু সানটাকে দেখবো আমার অপোজিটে, তার মানে আমার নর্থের অপোজিট হচ্ছে সাউথ, এই কারণে আমি দক্ষিণমুখী করে রাখি বা সাউথ ফেস করে রাখি। এটা হচ্ছে প্যানেল কেন আমরা সাউথ ফেসিং করি তার কারণ। যে রেডিয়েশনটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, সেই রেডিয়েশনটা আসলে ইউনিট। এই যে সান রেডিয়েশন নিয়ে আমাদের মূলত মেইন কথা, কারণ হচ্ছে এই রেডিয়েশন দিয়েই তো আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বা থার্মাল এনার্জি আউটপুট নিব। এখন ইউজুয়ালি কিন্তু সানলাইট, তাহলে লাইটের ইউনিট কিন্তু আসলে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির সাথে রিলেটেড না। এই কারণে আমরা যে মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করি, সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা আমাদের সানলাইটটাকে ইলেকট্রিক্যাল এনার্জির ইকুইভ্যালেন্ট একটা ইউনিটে কনভার্ট করে দেয়, যেটাকে বলা হয় ওয়াট পার মিটার স্কয়ার, যার ইংলিশ টার্মটা হচ্ছে ইরাডিয়েন্স। টার্মটা মনে রাখবা, ইরাডিয়েন্স ওয়াট পার মিটার স্কয়ার। দ্যাট মিনস নর্মালি কিন্তু আমি লাইটের কথা বলছি না, সানলাইট সেটা কিন্তু আলাদা জিনিস। লাইটটাকে আমরা কনভার্ট করে দিচ্ছি ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রিক্যাল ক্যালকুলেশনের জন্য। কারণ ওয়াট পার মিটার স্কয়ার মানেই বুঝতে পারতেছি দ্য রেট অ্যাট হুইচ দ্য রেডিয়েন্ট এনার্জি ইজ ইনসিডেন্ট অন এ সারফেস অফ ইউনিট এরিয়া। পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ এনার্জি এসে পড়ছে সেটাই আসলে আমরা সোলার রেডিয়েশনের ইউনিট হিসেবে ক্যালকুলেশন করে থাকি। তুমি যখন কোনো জায়গা থেকে রেডিয়েশনের ডেটা কালেক্ট করবা, তখন ধরো সেখানে লেখা আছে 700 লাক্স বা লুমেন, না লাক্স বা লুমেন কিন্তু নিয়ে কিন্তু আমি কাজ করব না, 700 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার ইরাডিয়েন্স। এটাকে তুমি চাইলে যে রেডিয়েশনে কনভার্ট করতে পারো জুল পার মিটার স্কয়ার। আচ্ছা, এখন আসি হচ্ছে এই যে রেডিয়েশনের কথাটা বললাম, এই রেডিয়েশনটা কয় ধরনের হয়? আমরা বলেছিলাম বোধহয় গত ক্লাসে, রেডিয়েশন 3 ধরনের হয়। বেসিক্যালি আমি আর্থ সারফেসে রেডিয়েশন যে রিসিভ করতেছি, এইটার উপর বেস করে আমি রেডিয়েশনটাকে 3টা ওয়েতে ক্লাসিফাই করেছি।
আমি আর্থ সারফেসে সানলাইট থেকে যে রেডিয়েশনটা রিসিভ করতেছি এটা ডিরেক্টলি এসে পড়তেছে, দ্যাট মিনস কোনো জায়গায় বাধা পায় নাই, কোনো জায়গা থেকে রিফ্লেক্ট হয়ে আসে নাই, ডিরেক্টলি রেডিয়েশন রিসিভ করছি একটা অ্যামাউন্ট, সেই রেডিয়েশনকে বলা হয় বিম রেডিয়েশন। তাহলে যেই জিনিসটা ডিরেক্টলি এসে পড়ে তার মানে তার ইন্টেন্সিটি বেশি, বিম রেডিয়েশন। এখন অ্যাটমসফিয়ারে তো আমার মেঘ থাকে, গ্যাস থাকে, অনেক কিছু থাকে, এগুলো থেকে যখন বাধাপ্রাপ্ত হয়ে আসে সেই রেডিয়েশনটাকে বলা হয় ডিফিউজ রেডিয়েশন। আর টোটাল রেডিয়েশন বা গ্লোবাল রেডিয়েশন হচ্ছে সামেশন অফ বিম এন্ড ডিফিউজ, সামেশন অফ বিম এন্ড ডিফিউজ, এটা হচ্ছে গ্লোবাল। যেমন তুমি যদি এই ফিগারটা দেখো, সানলাইট থেকে ডিরেক্টলি একটা শিশু করতেছে, অ্যাটমসফিয়ারে গ্যাস আছে, ক্লাউড আছে, এগুলো থেকে স্ক্যাটার্ড হয়ে ডিফিউজ হয়ে আসে করতেছে। এখন এই ডিরেক্ট আর ডিফিউজ এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে আমি যে রেডিয়েশনটা পাই সেটাকে বলা হয় টোটাল অথবা গ্লোবাল। Playing for Moon's map with Taylor. আচ্ছা, এখন আসি আমরা এই যে রেডিয়েশনের ভ্যালুটা ইউজ করব, এই রেডিয়েশনের ভ্যালুটা আমরা কিভাবে ইউজ করব। আমরা, তুমি ধরো এই কোর্স শেষ করার পর বা পাস করার পরে তুমি মনে করলা জাস্ট তোমার বাসার উপরে তুমি একটা প্যানেল বসাবা, ইনস্টল করবা, যেটাতে তোমার বাসার কোনো একটা সার্টেন লোড তুমি রান করবে। এখন প্যানেল কত সাইজের হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? প্রথমত হচ্ছে যে তোমার কি পরিমাণ লোড চালাইতে হবে, সেটা কি লোড চালাবা সেটা ডিফাইন করতে হবে। এখন সেই লোড অনুযায়ী তুমি প্যানেল ডিজাইন করবা, কিন্তু প্যানেলের ইনপুট কত সেটাও তোমাকে হিসাব করতে হবে, কারণ ইনপুট যদি তুমি হিসাব না করতে পারো তাহলে আউটপুটে কত আসবে সেটা তুমি বুঝবা না, আর আউটপুটে কত আসে সেটা যদি প্রপারলি না বুঝো, আউটপুটে তো তোমার লোড সেটাও তুমি এস্টিমেট করতে পারছো না। এখন আমি বাসার উপর প্যানেল বসাতে চাই, আমি সোলার প্যানেল নিয়ে আসলাম কোনো একটা সাইজে, আমি জানি না রেডিয়েশনের ভ্যালু কত, তাহলে হবে না। এখন ঠিক আছে, আমি রেডিয়েশনের ভ্যালু কি করলাম, গতকাল কত রেডিয়েশন ছিল সেটা মেজার করলাম মেজারিং ইনস্ট্রুমেন্ট। কারণ একদিনের রেডিয়েশনের ভ্যালু দেখে কিন্তু কোনো একটা লোকেশনের সোলার রেডিয়েশনের অ্যাপ্রক্সিমেশন করা যায় না, এক সপ্তাহটা দিয়েও করা যায় না, এক মাসও হয় না, এক বছরও হয় না। প্রপার ডিজাইন করতে গেলে কোনো একটা জায়গার রেডিয়েশনের মিনিমাম 5 বছরের অ্যাভারেজ ভ্যালু কনসিডার করতে হয়। তাহলে এখন কি আমি 5 বছর ধরে রেডিয়েশনের ডাটা আগে মেজার করে তারপরে জায়গায় ইনস্টল করব? এত সময়ও আমার নাই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে কিছু সোর্স আছে যারা এই রেডিয়েশনের ভ্যালুগুলো মেজার করে থাকে, তাদের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করব। যেহেতু আমরা এই ডিজাইন করতে গেলে কোনো একটা থার্ড পার্টি সোর্স থেকে রেডিয়েশনের ডাটা কালেক্ট করি, এই কারণে কিন্তু আমি রেডিয়েশনের ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি না। যখন আমরা শুধুমাত্র রেডিয়েশন নিয়ে রিসার্চ করব তখন রেডিয়েশনের ডিটেলসে আমরা লাগবে, তোমাদের অনেক কিছু আছে রেডিয়েশনের। আপাতত যেহেতু আমরা অন্য একটা সোর্স থেকে ওই যে বললাম 700 ওয়াট পার মিটার স্কয়ার এই ডাটাটা নিয়ে আসবো, আমাকে বেসিক আইডিয়াগুলো রাখতে হবে যে এই রেডিয়েশনটা কোন ভ্যালু সেটা যেন আমি দেখে বুঝতে পারি। এই জন্য কিন্তু আমি রেডিয়েশনের এই কনস্ট্যান্ট টার্মগুলো বা অ্যাটিটিউড লংজিটিউড এগুলো বলতেছি তোমাদের। তো এখন সোর্সগুলো কি কি? একটা সোর্স হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্টেশন আছে, যেখানে স্টেশন আছে তারা সেইখানে কত রেডিয়েশন এসে পড়তেছে এটা মেজার করে। সে কিন্তু তোমার বাসার উপরকার রেডিয়েশন মেজার করে দিতে পারবে না, কারণ সে তার স্টেশনের ডাটা দিতেছে ওই জায়গাকার। তাহলে এখন উপায় কি? উপায় আর একটা আছে, সেটা হচ্ছে বিভিন্ন স্যাটেলাইট ডাটা। স্যাটেলাইট অনেকগুলো সোর্স আছে, এর ভিতর নাসা স্যাটেলাইট ডাটা ওয়েবসাইটে পাওয়া যায়। আর এটার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে নাসা কিন্তু আর্থ সারফেসের ডাটা মেজার করে না। নাসা হচ্ছে আর্থ সারফেস থেকে কিছুটা উপরে অ্যাটমসফেরিক রেডিয়েশনের ডাটা মেজার করে দেয়। তাহলে অ্যাটমসফেরিক ডাটা আর আর্থ সারফেসের ডাটা কিন্তু অ্যাকচুয়াল না, কারণ আর্থ সারফেসে যখন আসে তখন কিন্তু ডাটা অনেক কমে যায় ভ্যালুটা। কিন্তু নাসার একটা বেনিফিট হচ্ছে সে যে কোনো জায়গাকার ডাটা দিতে পারে।
যে কোনো লোকেশন। তাহলে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আর্থ সার্ফেসের ডাটা দেয়, তার মানে ডাটার অ্যাকুরেসি ভালো, কিন্তু সে লোকেশন স্পেসিফিক ডাটা দিতে পারে না। ভাইরাস অন্যান্য স্যাটেলাইট ডাটাগুলো লোকেশন স্পেসিফিক দিতে পারে, কিন্তু সে আর্থ সার্ফেসটা দিতে পারে না। আমরা ইউজুয়ালি কি করে থাকি, আমরা কিন্তু এই স্যাটেলাইট ডাটাটাই দিই, কেননা আমরা আসলে লোকেশন স্পেসিফিক ডাটার দরকার, যদিও ওই ডাটাটার কিছুটা ফ্লাকচুয়েশন বের করে। আচ্ছা, তো এখন আসি যে আমি কোন একটা জায়গা থেকে ডাটা কালেক্ট করবো, এখন ডাটা দেখে তো বুঝতে হবে যে এটা কোন ডাটা। সে বোঝার জন্য আমাদের কিছু টার্মিনোলজি ক্লিয়ার থাকতে হবে। টার্মিনোলজি গুলো কি কি? কোনো একটা ডাটার আগে কোনো একটা সিম্বল দিয়ে লেখা আছে 800 ওয়াট পার মিটার স্কয়ার, এই সিম্বলটা কি আমাদেরকে আইডিয়া রাখতে হবে। সিম্বল গুলো কি কি একটু ভালো করে বুঝে নেই সবাই। এইচ, কোন ডাটার আগে যদি এইচ থাকে তার মানে হচ্ছে এটা ডেইলি রেডিয়েশন ভ্যালু, আর আই যদি থাকে তার মানে এটা হচ্ছে আওয়ারলি রেডিয়েশন ভ্যালু। তার মানে এইচ থাকলে ডেইলি রেডিয়েশন, আই থাকলে আওয়ারলি রেডিয়েশন। নেক্সট আসো, এই যে রেডিয়েশনটা বললাম, এই রেডিয়েশনটা কি বিম না ডিফিউজ না গ্লোবাল, সেটাও আমাকে বুঝতে হবে। তার মানে এইচ এর সাথে যদি একটা সাবস্ক্রিপ্ট থাকে এরকম বি, তার মানে এটা কোন রেডিয়েশন? বিম রেডিয়েশন। বি না থেকে যদি ডি থাকে তাহলে কোন রেডিয়েশন? ডিফিউজ রেডিয়েশন। আর যদি বি বা ডি কোনো কিছু না রেখে শুধু এইচ লেখা থাকে, তার মানে এটা আসলে কোন রেডিয়েশন? গ্লোবাল রেডিয়েশন। কারণ গ্লোবালের ক্ষেত্রে কোনো টার্ম দেয়া থাকে না, এটা ওমিট করা হয়। একটা উদাহরণ দেখো, আইডি, এই কথাটার মানেটা কি? এটা হচ্ছে আওয়ারলি ডিফিউজ রেডিয়েশন। আওয়ারলি ডিফিউজ রেডিয়েশন। শুধু যদি আই থাকতো তাহলে কি হইতো বলো তো একজন? টোটাল রেডিয়েশন বা গ্লোবাল রেডিয়েশন। টোটাল রেডিয়েশন অথবা গ্লোবাল রেডিয়েশন। এখন আসো আবার, এই যে রেডিয়েশনটা তুমি রিসিভ করছো, এটা কি হরাইজন্টালি রিসিভ করছো না টিল্টেডে রিসিভ করছো? কোথায় মেজার করছে সেটারও আবার কিন্তু দিতে হবে টার্ম। যেমন এইচ যদি, আচ্ছা আগে আসি টি এর খাতা, যদি আই এর সাথে একটা টি থাকে, ধরো আই এর সাথে বি ডি আর কোনো কিছু নাই, তার মানে জি। তার সাথে আরো একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে বড় হাতের টি, তার মানে হচ্ছে টিল্টেড। আর ছোট হাতের এইচ মানে হরাইজন্টাল, কিন্তু এটাও ওমিট করা হয়, এটাও দেয়া হয় না। তার মানে কি দেখো, এই যে আই ডি এর সাথে কিন্তু বড় হাতের টি বা এইচ নাই, কোনো কিছু না থাকার মানে কোন রেডিয়েশন? এটা কোন সারফেসে? হরাইজন্টাল সারফেসে। তার মানে নামটা দেখেই বুঝতে পারবে এখন, আওয়ারলি ডিফিউজ রেডিয়েশন অন হরাইজন্টাল সারফেস। কিন্তু ডি এর সাথে যদি একটা বড় হাতের টি থাকতো, ক্যাপিটাল টি, আওয়ারলি ডিফিউজ রেডিয়েশন অন টিল্টেড সারফেস। অথবা শুধু এইচ আছে, তার মানে কি হবে? ডেইলি গ্লোবাল রেডিয়েশন অন হরাইজন্টাল সারফেস। আচ্ছা, এটা গেল। আরেকটু আছে, এটা কোন হচ্ছে আরেকটু আছে। এখন এই রেডিয়েশন কিন্তু কোনটাই এভারেজ না, তার মানে এখন এটাকে আমার এভারেজ টার্ম দিতে হবে একটা। এভারেজ টার্ম দেওয়ার জন্য আমরা কি করে থাকি? উপরে একটা বার সাইন দেই, এটা সবার জানা আছে। এর উপরে বার হয়ে যাওয়া মানেই হচ্ছে মান্থলি এভারেজ। এইচ বারের মানেই হচ্ছে মান্থলি এভারেজ, বা আই বারের মানেই হচ্ছে মান্থলি এভারেজ। এখন আমি ফুল ফর্মটায় আসি, একটু খেয়াল করো, এটা আগে বুঝো। আই বার টি, তাহলে বার আছে মানে হচ্ছে মান্থলি এভারেজ, আই মানে হচ্ছে আওয়ারলি, টি মানে হচ্ছে ডিফিউজ রেডিয়েশন, আর ডি এর সাথে কোনো কিছু নাই মানে হরাইজন্টাল সারফেস। তাহলে আই বার ডি দিয়ে তোমাকে দেয়া থাকলো কি? আই বার ডি দিয়ে লেখা আছে 800 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এই যে 800, এটা আসলে কোন রেডিয়েশনের ভ্যালু? এই আই বার ডি দেখে তোমাকে বুঝতে হবে কোন রেডিয়েশন? মান্থলি অ্যাভারেজ আওয়ারলি ডিফিউজ রেডিয়েশন অন হরাইজন্টাল সারফেস।
কারোর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারতেছি না। স্যার এখানে মান্থলিটা কিভাবে আসলো? স্যার বার মানেই কি মান্থলি? হ্যাঁ, বার মানে মান্থলি এভারেজ। বার আমরা এভারেজ করার জন্য এরকম একটা সিম্বল দিই না, তোমাদের অনেকে জানা আছে না? জি স্যার, হ্যাঁ, এটাই হচ্ছে এভারেজ। এখন এভারেজটা আসলে সবগুলারই একটা মাসের এভারেজের টাকা, বুঝতে পারছো? সেটা ডেইলি আওয়ারলি যেটাই হোক না কেন, যে ধরনের রিলেশন হোক না কেন, সবই হচ্ছে এক মাসের এভারেজ। তাহলে এই টার্ম দেখে কিন্তু বুঝতে হবে যেটা আসলে কি মিন করছে। ধরো তোমাকে আমি কোথাও লিখে দিলাম শুধুমাত্র আই দিয়ে ভ্যালু লেখা আছে হচ্ছে 700 বা 700 ওয়াট পার মিটার স্কয়ার। তোমাকে বুঝতে হবে এই 700টা আসলে তাহলে কোন রেডিয়েশনের ভ্যালু, আর কিন্তু ডিটেইলস লেখা থাকবে। আরো দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট হচ্ছে যদি কোথাও সাবস্ক্রিপ্ট হিসেবে ও থাকে, ও ছোট হাতের ও, তার মানে এটাকে বলা হয় এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশন। আর সাবস্ক্রিপ্ট হিসেবে যদি কোথাও এসসি থাকে, তার মানে এটা হচ্ছে সোলার কনস্ট্যান্ট। এখন আসি এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা কি? এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা হচ্ছে আইডিয়াল রেডিয়েশন। মানে হচ্ছে আমি সানলাইট থেকে যা রেডিয়েশন আসতেছে পুরাটাই আর্থ সারফেসে রিসিভ করতেছি, কোনো লস নাই। সানলাইটের পুরো রেডিয়েশনটাই কি করতেছি, আর্থ সারফেসে আসতেছে। কিন্তু প্র্যাকটিক্যালি তো এটা হয় না, কারণ কিছুটা আমরা পাই ডিরেক্টলি, কিছুটা ডিফিউজ হয়ে আসে। তার মানে এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশনকে বলা হয় ম্যাক্সিমাম পসিবল রেডিয়েশন। ধরো এক্সট্রা টেরিস্ট্রিয়াল হচ্ছে 100, কিন্তু আমি এখানে পাচ্ছি কত, 90। তার মানে এক্সট্রা টেরিস্ট্রিয়াল হচ্ছে আইডিয়াল কেস। আমি আইডিয়ালি 100 পাইতে পারতাম, কিন্তু পাবো না অ্যাকচুয়ালি। তাহলে এটাকে বলা হয় এক্সট্রা টেরিস্ট্রিয়াল ও। আর সোলার কনস্ট্যান্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এইটা একটা রেডিয়েশনের একটা ভ্যালু। এটা অনেক জায়গায় তোমার রেডিয়েশনের ডাটা হিসেবে থাকে। এই ভ্যালুটা হচ্ছে 1367 ওয়াট পার মিটার স্কয়ার। যেমন দেখো এখানে লেখা আছে আইএসসি, তার মানে এটা হচ্ছে আওয়ারলি সোলার কনস্ট্যান্টের ভ্যালু। এসসি দিয়ে 1367 ওয়াট পার মিটার স্কয়ার, এটা কনস্ট্যান্ট। সো আমরা যে রেডিয়েশনটা দেখলাম, এই রেডিয়েশনের ডেটাগুলো আমাদেরকে দেখে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে কোন রেডিয়েশন। আচ্ছা, তোমাদের এই ফার্স্ট সোলার রেডিয়েশন যে মডিউলটা আমি দেখাচ্ছি, এই রেডিয়েশন মডিউলে কিন্তু অনেকগুলো স্লাইড আছে, অ্যারাউন্ড 42। আমি যে স্লাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেগুলো করবা। কিছু কিছু জায়গায় তোমাদের মনে রাখতে হবে, কিছু কিছু জায়গা জাস্ট বোঝার জন্য। যেমন এটা বোঝার জন্য, এগুলো বোঝার জন্য, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ফ্যাক্টর সার্কিটের কি কি আছে, ল্যাটিটিউড লংগিটিউড, এগুলো মুখস্থ করার কিছু না, এটা তুমি বুঝতে পারলেই হলো। এছাড়াও অনেকগুলো স্লাইড আছে দেখবা যে আমি দেখাচ্ছি না। এগুলো ফিউচার যদি কখনো তোমরা রেডিয়েশন নিয়ে শুধু কখনো রিসার্চ করো, তখন তোমাদের কাজে লাগবে। কারণ এখানে সোলার টাইম, ওয়াচ টাইম, আওয়ার, অ্যাঙ্গেল, অনেকগুলো ফ্যাক্ট আছে। তারপরে অ্যাঙ্গেলের কিছু ব্যাপার আছে। অ্যাঙ্গেল যেমন সানলাইট যখন আমরা আর্থ সারফেস রিসিভ করি, তখন কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল আছে। ওই যে তোমাদেরকে একটা ওয়ার্ড ফাইল দেখাচ্ছিলাম, সেখানে যেমন তোমাদেরকে সানরাইজ সানসেটের টাইমের পাশে কিছু অ্যাঙ্গেলেরও দেয়া ছিল। সেই অ্যাঙ্গেলগুলো কিন্তু পরে কোনো সময় তোমাদের রেডিয়েশন যখন নিয়ে কাজ করবো তখন লাগবে। যেমন একটা অ্যাঙ্গেল আছে হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল। টিল্ট অ্যাঙ্গেলটা বোঝা সোজা। টিল্ট অ্যাঙ্গেলটা হচ্ছে হরাইজন্টালের সাথে কত ডিগ্রি টিল্ট করে আছে। যেমন এটা হচ্ছে 0 ডিগ্রি হরাইজন্টাল, এখন তুমি এইভাবে রাখলা, তার মানে এটা টিল্ট অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, এই যে এইটুকু জিনিসটা এইভাবে আছে। অ্যাজিমুথ অ্যাঙ্গেলটাই পরে আসি। ইনসিডেন্স অ্যাঙ্গেল একটা আছে, ইনসিডেন্স অ্যাঙ্গেল একটা আছে জেনিথ অ্যাঙ্গেল, একটা আছে অ্যালটিটিউড অ্যাঙ্গেল। তো জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি। যেমন ধরো জেনিথ অ্যাঙ্গেল হচ্ছে এই পজিশনটা, যেমন সূর্য একদম আমার মাথার উপরে আছে, অবজারভার হচ্ছে আমি এখানে, আমার মাথার একদম উপরে আছে 90 ডিগ্রি। এই পজিশনটাকে বলা হয় জেনিথ পজিশন। এখন সূর্য কি করছে দেখো, এদিক থেকে তো এদিকে যাবে। প্রথমে যখন সানের পজিশন এইরকম, তখন সানের উচ্চতাটা, অ্যালটিটিউডটা কিন্তু কম, কিন্তু ইনসিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে জেনিথের সাথে সানের যে অবস্থা সেইটা।
যেমন ধরো এই অবস্থায় সকালে হলো, একদম সকালে, তখন আর্থ সারফেস থেকে সানের হাইট কম, মানে অ্যালটিটিউড কম, কিন্তু ইনসিডেন্স অ্যাঙ্গেলটা অনেক বেশি জেনিথের থেকে। এটা হচ্ছে ইনসিডেন্স। আস্তে আস্তে যখন সূর্য উপরে উঠবে তখন কি বাড়বে, তার উচ্চতা বাড়বে, অ্যালটিটিউড বাড়বে, কিন্তু ইনসিডেন্স কমতে থাকবে। যখন এই পর্যায়ে চলে যাবে তখন উচ্চতা আরো বাড়ছে, ইনসিডেন্স কমে গেছে আরো। আস্তে আস্তে যখন এদিকে আসতে থাকবে তখন অ্যালটিটিউড কমতে থাকবে, ইনসিডেন্স আবার বাড়তে থাকবে। তো এগুলো হচ্ছে জাস্ট নলেজ নিয়ে রাখো যে বিভিন্ন রকম অ্যাঙ্গেল ও কনসিডারেশনে করতে হয় যখন আমরা রেডিয়েশন মেজার করতে যাই। এখন আসলে আমরা রেডিয়েশন মেজার করব না, আমরা আসলে মূলত বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিব ডাটাটা। এই কারণে আমি একদম ডিটেলস এগুলোতে যাচ্ছি না, যদি তোমাদের কখনো কাজে লাগে তোমরা এগুলো একটু দেখে নিবে। আচ্ছা, ওই যে বললাম যে এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশন আছে একটা, যে রেডিয়েশনটাকে বলা হয় ম্যাক্সিমাম পসিবল রেডিয়েশন। এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল রেডিয়েশন। এখন এই এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা আমরা কেন আর্থ সারফেসে পাই না, তার কয়েকটা কারণ আছে। এটা একটা স্ক্যাটার্ড হয়, অ্যাবজর্ব হয়। স্ক্যাটার্ড কাদের দ্বারা হয়? এয়ার মলিকুল, ওয়াটার ভ্যাপর, ডাস্ট, যেগুলো আমাদের এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ারে থাকে। আর কিছু কিছু জিনিস আছে এই রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেয়। যেমন ধরো ওয়াটার ভ্যাপর আছে, আকাশে ওই যে মেঘ থাকে সেটা তো আসলে ওয়াটার ভ্যাপর। ওজোন লেয়ার আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলো কিছু কিছু অ্যাবজর্ব করে নেয়। এগুলোর কারণে আমরা আসলে এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশনটা বা ম্যাক্সিমাম রেডিয়েশনটা আমাদের আর্থ সারফেসে পাই না, তার থেকে কিছুটা কম পাই। এখন এই যে ম্যাক্সিমামটা না পেয়ে তার থেকে কম পাই, মানে যেটা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে অ্যাকচুয়াল পাই। এক্সট্রা টেরিস্ট্রিয়ালটা হচ্ছে আইডিয়া, মানে ধরো কোনো লস নাই, মোটরে যেমন আমরা পড়ি কোনো লস নাই, ধরে নিলাম 100% ইনপুট 100% আউট। এটা তো আসলে সেরকম না, সান 100% আউট দিচ্ছে কিন্তু আমি 100% রিসিভ করতেছি না। এই দুটার রেশিওটাকে বলা হয় ক্লিয়ারনেস ইন্ডেক্স। ক্লিয়ারনেস ইন্ডেক্স কি? এটা সহজ কথা যদি বুঝি তাহলে হাউ মাচ ক্লিয়ার দ্য স্কাই ইজ, হাউ মাচ ক্লিয়ার, স্কাই কতটুকুন ক্লিয়ার সেটাকে আমরা বুঝি এই ক্লিয়ারনেস ইন্ডেক্স দ্বারা। কেমন? ধরো তোমার লোকেশনে তোমার রিসিভ করার কথা ছিল 1000 ওয়াট পার মিটার স্কোয়ার, কিন্তু তুমি রিসিভ করতেছো 600, তার মানে ক্লিয়ারনেস ইন্ডেক্সটা কি? 600 ডিভাইডেড বাই 1000। তার মানে ক্লিয়ারনেস ইন্ডেক্সের ভ্যালু কত? 0.6। তাহলে ক্লিয়ারনেস ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু কত? 0, কোনো রেডিয়েশনই পাচ্ছ না। আর ম্যাক্সিমাম হচ্ছে 1000 পাওয়ার কথা, 1000ই পাচ্ছ। তার মানে ক্লিয়ারনেস ইন্ডেক্সের মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1000। এবং ক্লিয়ারনেস ইন্ডেক্সের ভ্যালু দেখে আমি বুঝতে পারি আকাশ কতটুকু পরিষ্কার, কারণ আকাশ পরিষ্কারের উপর ডিপেন্ড করে কিন্তু আমি রেডিয়েশন পাবো। তার মানে কার কার রেশিও? ওই যে ম্যাক্সিমাম কিভাবে পাইতাম? যদি আমরা আইডিয়াল কেস ধরতাম এক্সট্রা টেরিস্ট্রিয়ালকে, আর অ্যাকচুয়াল কেস পাইতাম এটা। তার মানে ক্লিয়ারনেস ইন্ডেক্স ইজ দ্য রেশিও অফ এক্সট্রা টেরিস্ট্রিয়াল রেডিয়েশন টু দ্য অ্যাকচুয়াল রেডিয়েশন। ধরো তুমি ফার্ম গেটে একটা সোলার প্যানেল ইনস্টল করতে চাও, তোমার কাছে ক্লিয়ারনেস ইন্ডেক্সের ভ্যালু দেখাই দিল 0.5, তার মানে ওইখানে রেডিয়েশনের ভ্যারিয়েশন অনেক বেশি, রেডিয়েশন খুবই কম। কিন্তু তুমি আরেক জায়গায় করতে চাইলে সেখানে ক্লিয়ারনেস ইন্ডেক্স 0.9, তার মানে ওইখানে আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন পাবো। কারণ রেডিয়েশন কম মানে আমার প্যানেল সাইজ বড় লাগবে, প্যানেল সাইজ বড় লাগা মানে আমার খরচ বেশি হবে, আমি আউটপুট কম পাবো। অনেক ফ্যাক্ট আছে কিন্তু দেখবো। এই ক্লিয়ারনেস ইন্ডেক্স কিন্তু আমার এরকম দুই ধরনের, একটা হচ্ছে আওয়ারলি আর একটা হচ্ছে ডে। এটা একটু রিডিং করবা ভালো করে, পড়লেই বুঝতে পারবে। অ্যাটলিস্ট একটা পড়ো, এই ফার্স্ট এই পর্যন্ত একটু উপরের প্যারাটা একটু পড়ো সবাই, তারপরে যদি না বুঝো আমাকে একটু বলো।
So these are the clearness index. গেল। এখন আসছি জাস্ট তোমাদেরকে জানানোর, মানে এটা জেনে রাখো শুধু, সেটা হচ্ছে আমরা যে এতক্ষণ ধরে রেডিয়েশনের কথা বললাম, এই রেডিয়েশনের মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলোর নাম কি? একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে সানশাইন রেকর্ডার। এই রেকর্ডারের কাজ কি? একটা দিনে সবসময় কিন্তু সানশাইন থাকে না। ধরো তুমি সানলাইট পাচ্ছ, এটা ঠিক আছে, কিন্তু সানশাইন থাকে না। কিন্তু দিনের কতটা সময় সানশাইন ছিল সেটা মেজার করে একটা মিটার, সেটাকে বলা হয় সানশাইন রেকর্ডার। এই মিটারটা আসলে মূলত এমন ভাবে কাজ করে, মিটারের সামনে একটা গ্রাফ পেপারের মতন একটা পেপার থাকে। সে কি করে, দিনের বেলায় কতটুকু সময় সানশাইন ছিল ওই সানশাইনটাকে নিয়ে ওই গ্রাফ পেপারের ওই অংশটা, দিনের লেন্থটাকে বার্ন করে, পুরাই ফেলে। পুরাইলে ওটা মেজার করলে পরে গ্রাফ পেপারটা তখন মেজার করলে বোঝা যায় যে ধরো একটা দিনের টোটাল ডে লেন্থ হচ্ছে 12 ঘন্টা, কিন্তু সানশাইন ছিল মাত্র 22 ঘন্টা। এটা হচ্ছে সানশাইন রেকর্ডার। এটা কোনো রেডিয়েশন মেজার করে না, জাস্ট সানশাইনটা কতক্ষণ ছিল, টাইমটা। এরপরে আসে দুইটা মিটার যেটা রেডিয়েশন মেজার করে, একটা হচ্ছে পাইরানোমিটার, একটা হচ্ছে প্রিহেলিওমিটার। আমরা রেডিয়েশনকে ভাগ করেছিলাম 3 ভাগে। একটা রেডিয়েশনটা হচ্ছে ডিরেক্ট, একটা ডিফিউজ, একটা গ্লোবাল। এই মিটারগুলো এরকম গোল কাচের গ্লোবের মতন বা বলের মতন। এখন পাইরানোমিটারের উপরে যখন এভাবে রেডিয়েশন এসে পড়ে, সে তখন টোটাল রেডিয়েশনটাও মেজার করতে পারে, সরি টোটাল না, ডিরেক্ট রেডিয়েশন যেটা এসে পড়ছে সেটাও মেজার করতে পারে, আবার কোনো জায়গা থেকে রিফ্লেক্ট ব্যাক করে এসে যেটা পড়ছে সেটাও মেজার করতে পারে। সেটাকে বলা হয় পাইরানোমিটার। আর প্রিহেলিওমিটার সে কিন্তু ডিফিউজটা মেজার করতে পারে না, এটা পারে না। একই মিটার কিন্তু একই রকম দেখতে, কিন্তু সে এই ডিফিউজটা পারে না, শুধুমাত্র ডিরেক্ট যে রেডিয়েশনটা এসে পড়ে সেটা মেজার করতে পারে। এক একটা মিটারের এক এক রকম কাজ। এগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। এগুলো আসলে সব জায়গায় থাকে না। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেহেতু তাদেরকে কনস্ট্যান্টলি রেডিয়েশন ডাটা মেজার করতে হয়, সেহেতু এটা তারা মেজার করে থাকে। এখন তোমাদের কাছে আমার একটু কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের ভিতর কে কে গ্রিন হাউস গ্যাস বা জিএইচজি নামে, জিএইচজি নামটার সাথে ফ্যামিলিয়ার? এই নাম কি তোমরা কখনো শুনেছো? জি স্যার। শুনেছো? গ্লোবাল ওয়ার্মিং এরকম নাম শুনেছো? জি স্যার। জি স্যার। আমাকে একটু বলো তো, গ্রিন হাউস গ্যাস এর কি কি গ্যাস আছে? ক্লোরোফর্ম, সিএফসি, কার্বন মনোক্সাইড, পিএফসি, ওজোন লেয়ারের কথা নাম শুনছো? ওজোন লেয়ার কার্বন ডাইঅক্সাইড, জি স্যার। ওজন, নাম শুনছো? জি স্যার। গ্রিন হাউস এটার একটা সহজ উদাহরণ আছে, অনেক জায়গায় দেয়া হয়। কেউ বলতে পারো গ্রিন হাউসের একটা উদাহরণ সহজ? স্যার ট্রি প্ল্যান্টেশন, মানে গাছ চারা ইয়ে করার ক্ষেত্রে ওইরকম একটা ইয়ে করা, গাছের ঘরের মধ্যে রেখে। রাইট। কেন করা হয়? যে সানলাইটটা এসে পড়তেছে, রিসিভ করে এবং সানলাইটটা রিফ্লেক্ট করে না। যেমন এটা হচ্ছে গ্রিন হাউসের একটা সহজ উদাহরণ। এখন তোমরা গ্রিন হাউস গ্যাস বলতে গেলে আগে কঠিন কঠিন গ্যাসের নাম বলে দিচ্ছ। প্রথমে কোন গ্যাস আসে গ্রিন হাউস গ্যাসের ভিতরে? স্যার মিথেন। কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। প্রথমে আসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মানে আমরা বেশি এমিট করি কিন্তু এইটাই, তাই না? CO2। জি স্যার। এরপরে আসে কোনটা? মিথেন। 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 যেগুলো বলছো সেগুলো গ্রিন হাউস গ্যাসের ভিতরে সবচেয়ে হার্মফুল গ্যাস, কিন্তু সেগুলো এমিট কিন্তু আবার কম হয়। যেমন ধরো আমরা রেফ্রিজারেটর থেকে এক ধরনের গ্যাস এমিট করি, ঠিক আছে? সিএফসি, তাই না? সিএফসি এর নাম তোমরা জানো। সিএফসি আগে ইউজ করা হইতো, এখন ইউজ করা হয় না, কম। তো এগুলো কিন্তু এমিশন খুব কম, কিন্তু বেশি এমিশন কোথায় হয়?
কার্বন ডাইঅক্সাইডটা মিথেন, তাই না? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, তারপরে HF6, CFC, এগুলো সবই গ্রিন হাউস গ্যাস যেগুলো অ্যাটমসফিয়ারে থাকে, এবং এগুলো অ্যাটমসফিয়ারে যে লেয়ারটা ক্রিয়েট করে সেই লেয়ারটাকে বলা হয় ওজোন লেয়ার। এখন এই গ্রিন হাউস গ্যাসের ভিতরে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন আছে একটা গ্যাসের, বলো তো সেই গ্যাসটা কি? মানে যার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। নাইট্রোজেন। আচ্ছা, এই গ্রিন হাউস গ্যাসের ভিতরে তুমি যদি 100% চিন্তা করো, সেখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেনের পার্সেন্টেজ কিন্তু খুবই কম, লেস দ্যান 1। মোস্ট অফ দ্য গ্রিন হাউস গ্যাস হচ্ছে একটা গ্যাস, সেই গ্যাসের নাম কিন্তু কেউ বলো নাই, বলতে পারো তো সেই গ্যাসটা কি? কার্বন ডাইঅক্সাইড স্যার। কার্বন ডাইঅক্সাইড তো বলা হইল। নাইট্রোজেন স্যার। না, হাইড্রোজেন। এইটা কি আসলে বলো? পানি। পানিকে কি কখনো গ্রিন হাউস গ্যাস নামে শুনছো কেউ বলছে? না স্যার। এটা আসলে ওয়াটার ভ্যাপর বা পানি, যাই বলি না, এটাকে কেউ গ্রিন হাউস গ্যাস নামে বলে না কেউ কখনো, বা তোমরাও শুনে থাকবে। কিন্তু গ্রিন হাউস গ্যাসের মনে করো যে 99%, আমার এক্স্যাক্টলি পার্সেন্টেজটা মনে নাই, বাট মোর দ্যান 90% কিন্তু এই গ্যাসটা। কিন্তু এটাকে কেন বলা হয় না বলো? স্যার ক্ষতিকর না বা এই কারণে? গ্রিন হাউস গ্যাসের ভিতরে এই পানি বেসিক্যালি তো এটা আসলে ওয়াটার ভ্যাপর, যেটা আমরা আসলে মেঘ আকারে দেখি আকাশে। এটাকে কেন গ্রিন হাউস বলি না? কেন আমরা লিকুইড এই জন্য স্যার। হ্যাঁ, আবার বলো 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 আবার বলো, কি বলছিলা? স্যার লিকুইডের জন্য স্যার আমরা গ্যাস বলি না স্যার, এটারে। সেটা না, মানে গ্রিন হাউস গ্যাসের কন্টেন্টে এটাকে কখনো রাখি না ওয়াটার ভ্যাপর। ওয়াটার ভ্যাপর তো আসলে লিকুইড না, এটা তো আসলে এনভায়রনমেন্টে অনেক গ্যাসের আকারে থাকে, তাই না? এটা যখন আর্থ সারফেসে নেমে আসে তখন তো পানি, তাই না? কিন্তু কেন বলি না? কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই H2O কি ন্যাচারাল নাকি ম্যানমেড? ন্যাচারাল। ন্যাচারাল। তুমি কি আকাশে ওয়াটার ভ্যাপর যাওয়া ঠেকাইতে পারবা? না স্যার। তুমি চেষ্টা করলা যে তোমার যত নদী আছে ঢেকে দিবে, যাতে কোনো নদীর পানি বাষ্প হয়ে উপরে না যায়, পারবা? না স্যার, আটকাইতে পারলেও তো স্যার ঝামেলা হবে স্যার। পৃথিবীর 2 ভাগের 3 ভাগের 2 ভাগ কি পানি না? পানি। তাহলে সেই পানি তো বাষ্প হয়ে উপরে যাবেই। আর একবার বলি স্যার। তাহলে বাষ্প হয়ে স্যার, এই উপরে সাইকেলটার যায়, উপর এটাকে তুমি কিছু কিভাবে নির্ভর ঠেকাইতে পারবা? ঠেকাইতে পারবা না। তার মানে এই পানিটা আসলে ন্যাচারাল গ্রিন হাউস গ্যাস, ওয়াটার ভ্যাপর। এবং এটা অ্যাটমসফিয়ারে যাওয়ার উইথিন 7 উইকস, 7 দিনের ভিতর আবার এটা আর্থ সারফেসে চলে আসে। কিভাবে? ইন টার্মস অফ রেইন। সমুদ্র থেকে, নদী থেকে বা সব জায়গা থেকে পানি বাষ্প হয়ে উপরে যাওয়া 7 দিনের ভিতরে সে আবার কোথায় ব্যাক করে? আর্থ সারফেসে চলে আসে। তার মানে আর্থ সারফেসে এটার স্থায়িত্ব হচ্ছে মাত্র ম্যাক্সিমাম 7 দিন। কার্বন ডাইঅক্সাইডের কয়দিন বলো তো? মেবি এটা 100 ডেজ, 100 day। জি স্যার, 100 এর মধ্যে স্যার। মিথেনের সম্ভবত 10 বছর বা তার থেকে বেশি। তারপরে যেগুলো আমি বলতেছি CFC, SF6, এগুলো কয়েকশো বছর। এখন আসি 1 by 1। তার মানে H2O বা ওয়াটার ভ্যাপর গ্রিন হাউস গ্যাস, কিন্তু এটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি না। তার মেইন কারণ হচ্ছে এটা ম্যান মেড না, এটা ন্যাচারাল। এটার উপর আমাদের কোনো হাত নাই। আমাদের হাত আছে কোনটার উপর? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, HF6, CFC, এগুলোর উপরে। আমরা যদি এইগুলো কমাইতে পারি এনভায়রনমেন্টে, তাহলে সুবিধাটা কি বলতো? এগুলো যদি কমাইতে পারি তাহলে যেটা হবে, অ্যাটমসফিয়ারে ওই গ্যাসগুলোর স্থায়িত্বকাল তো অনেক বেশি, ওইগুলো অনেক দিন থাকে। আর এগুলো যত বেশি থাকবে, ওজোন লেয়ার, কিন্তু লেয়ারের ডেপথ তত বেশি বাড়বে। আর ডেপথ বাড়া মানে কি? শর্ট ওয়েভ রেডিয়েশনটা আসবে, কিন্তু লং ওয়েভ রেডিয়েশনটা ব্যাক করতে দিবে না। আর সারফেস ওয়ার্ম অবস্থায় থেকে যাবে।
তো এটা জাস্ট তোমাদেরকে একটা জানানোর জন্য যে গ্রিন হাউস গ্যাসের ভিতর কিন্তু সবচেয়ে কনসেন্ট্রেশন যার বেশি সেটাকে কখনো আমরা বলি না, কারণ এটা ন্যাচারাল। আর আমাদের সবসময় অবজেক্টিভ হচ্ছে ম্যান মেড, আমরা মানুষ যেগুলো ক্রিয়েট করি সেইগুলো থেকে আমরা আসলে কিভাবে এমিশন কম করি। আচ্ছা, তো এই পার্টটা আসলে আমাদের রেডিয়েশন রিলেটেড। তো তোমাদের এই পার্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখন বলো। যদি কোশ্চেন না থাকে নিজেরা একবার একটু রিডিং করবা পুরোটা, যেসব স্লাইডগুলো আমি দেখিয়েছি। কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, কিছু জিনিস জাস্ট বোঝার জন্য করবা। আমরা এর পরে আসলে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা তো রেডিয়েশন নিয়ে কথা বললাম, এটা হচ্ছে আমাদের ইনপুট। এখন আমরা আসি হচ্ছে অ্যাপ্লিকেশন সাইডে। এই রেডিয়েশনটা ইউজ করে আমরা কিভাবে এটার আউটপুট পেতে পারি, সেই টেকনোলজিগুলো কি কি। তার ভিতরে প্রথম অ্যাপ্লিকেশন যেটা নিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সোলার ফটোভোলটাইক, যেটা দিয়ে আমরা শুরু করব। এখন সোলার ফটোভোলটাইকটা আসলে কি? ফটোভোলটাইক নামের ভিতরে তোমরা দেখবা এখানে আসলে দুইটা ডিফারেন্ট জিনিস অ্যাড করা আছে। একটা হচ্ছে ফটো, আরেকটা হচ্ছে ভোল্টাইক। ফটো টার্মটা আসছে হচ্ছে ফোটন থেকে, লাইটের আরেকটা নাম হচ্ছে ফোটন, সেখান থেকে আসছে ফটো। আর এখান থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করবো, সেখানের জন্য আসছে ভোল্টাইক। সো ফটোভোল্টাইক ইফেক্টটা কি তাহলে? জেনারেশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটাকে তোমরা জানো ভোল্টেজ, as a result of the absorption of ionizing radiation is photovoltaic effect. মানে হচ্ছে আমি রেডিয়েশন অ্যাবজর্ব করে বা রেডিয়েশনকে ইনপুট আকারে নিয়ে যে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেশন করতেছি, এই টোটাল ইফেক্টটাকে বলা হয় ফটোভোল্টাইক ইফেক্ট। এখন এই ইফেক্টটা, যে ডিভাইসটা এই ইফেক্টটা নিয়ে কাজ করে, আপনি যে ডিভাইসটা এই রেডিয়েশনটা অ্যাবজর্ব করে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেশন করে, সেই ডিভাইসের নাম হচ্ছে সোলার সেল। যে ডিভাইস এই রেডিয়েশন অ্যাবজর্ব করে ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেশন করে তার নাম হচ্ছে সোলার সেল। একটা ইন্ডিভিজুয়াল সেল টিপিক্যালি প্রডিউস অনলি 0.5 ভোল্ট। একটা সেলের ভোল্টেজ থাকে হচ্ছে শুধুমাত্র 0.5 ভোল্ট, আর দ্য কারেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু সেলস এরিয়া। দ্যাট মিনস সেলের এরিয়া যত বাড়বে কারেন্ট তত বাড়বে, কিন্তু সেলের ভোল্টেজ রিমেইন সেম 0.5। এটা কোনো কোনো জায়গায় একটু বেশি থাকে, একটু কম থাকে, বাট ইন জেনারেল এটা 0.5 ভোল্ট। এখন আমাদের কি আসলে ভোল্টেজ দরকার না কারেন্ট দরকার? কি দরকার বলো তো? কোনো একটা লোড চালাইতে গেলে কারেন্ট কোনো একটা লোড কি শুধু কারেন্ট দিয়ে চলবে? স্যার পাওয়ার দরকার স্যার। পাওয়ার দরকার, রাইট। আমাদের দরকার হচ্ছে পাওয়ার। তাহলে শুধু ভোল্টেজ দিয়েও হবে না, শুধু কারেন্ট দিয়েও হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? ওই পাওয়ার রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য এই সেলগুলোকে সিরিজ প্যারাল লাগাইতে হবে। লাগালে আমি কি পাবো? একটা পাওয়ার পাবো, যেটা দিয়ে আমি লোড চালাতে পারবো। সো একটু ফিগার দেখি। আমরা সাধারণত রাস্তাঘাটে, বাসাবাড়ির উপরে বা যে কোনো জায়গায় এরকম একটা সোলার প্যানেল দেখি, এটাকে বলা হয় প্যানেল বা মডিউল। মূলত এই প্যানেল বা মডিউলে অনেকগুলো সেল থাকে এরকম। এগুলো এটা একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সেল।
এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এখানে 4টা সেল আছে। এই সেলটা জেনারেট করে 0.5, সে 0.5, এ 0.5, এ 0.5। এখন আমি যদি এই 4টা সেলকে সিরিজে লাগাই তাহলে আমার ভোল্টেজ কত হইলো? 2 ভোল্ট। আর কারেন্ট কত হবে? ধরো এটার কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট কত হবে? স্যার 1 অ্যাম্পিয়ারই থাকবে স্যার। 1 অ্যাম্পিয়ারই থাকবে। 1 অ্যাম্পিয়ারে 2 into 1, আমি তাহলে এখান থেকে কত পাওয়ার পাবো? 2 ওয়াট। 2 ওয়াট। এখন ধরো তোমার পাওয়ার লাগবে অন্যরকম, তাহলে তুমি কি করবা? তাহলে দুইটাকে সিরিজ না করে তাহলে তুমি কারেন্ট বাড়াবা। এইভাবে করে এই সেলগুলোকে সিরিজ প্যারালাল কানেক্ট করে এইভাবে করে মডিউল বানাবো। মডিউলের উপরে এই যে সেলের উপরে এইভাবে যে টার্নগুলো দেখতেছো, এটা কিন্তু আসলে কন্ট্যাক্ট, ফ্রন্ট কন্ট্যাক্ট এবং পেছনেও কন্ট্যাক্ট থাকে, ব্যাক কন্ট্যাক্টও আছে। মানে এই সেলের সাথে এই সেলকে কানেক্ট করার জন্য এভাবে কন্ট্যাক্ট আনা আছে। এটা ফ্রন্টেও থাকে, ব্যাকেও থাকে। এই সেলের কিন্তু থিকনেস খুবই কম, মিলিমিটার রেঞ্জের থিকনেস। আমরা নেক্সট ক্লাসে পড়বো এগুলো নিয়ে, প্রিন্সিপাল সেল কিভাবে বানানো হয়, সেলে কি কি পার্ট থাকে, কোথায় কি থাকে এগুলো। তার মানে নাম্বার অফ সেলস মিলে হয় প্যানেল, নাম্বার অফ প্যানেল মিলে হয় অ্যারে। ধরো আমার একটা বড় লোড আছে, তাহলে আমার তো একটা প্যানেল দিয়ে হবে না, অনেকগুলো প্যানেল লাগবে। অনেকগুলো প্যানেলকে তখন আমি সিরিজ প্যারালাল করে, অথবা শুধু যদি সিরিজ করলে হয় শুধু সিরিজ করে আমি এভাবে কানেক্ট করব। তো আমরা গত ক্লাসে যেমন পড়েছিলাম রেডিয়েশনটা একটু জিওগ্রাফিক্যাল রিলেটেড ছিল, এখন যখন সোলার ফটোভোল্টাইকে আসবো এর প্রথম দিকে কয়েকটা স্লাইড আসবে ফিজিক্স রিলেটেড, ফিজিক্স। কারণ হচ্ছে এখানে যেহেতু লাইট ইজ কনভার্টিং টু ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে লাইটের জাস্ট বেসিক কিছু কথাবার্তা তোমাদেরকে ডিসকাস করা আছে। এবং তারপরে আসবে ওই লাইটের সাথে ফিজিক্সের প্রিন্সিপাল, ইলেকট্রনিক্সের কিছু বেসিক টার্মগুলো আসবে। এরপরে আমরা ইলেকট্রিক্যাল টার্মিনোলজিগুলো আসবো একটু পরের দিকে। আসলে এইখানে অনেক কিছুর কম্বিনেশন আছে। সোলার সেল কিন্তু আসলে যারা বানায় মূলত কিন্তু তারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ম্যাটেরিয়ালস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। অলদো আমরা এটা ইউজ করতেছি, লাগাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা, বানানোর সময় কেমিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। কারণ সোলার সেল কোন কম্পোনেন্টস এর কম্পোজিশন কেমন হইলে এখানকার রেডিয়েশন থেকে সে ততটুকু আউটপুট জেনারেট করতে পারবে। সোলার সেলের কিন্তু আউটপুট পার্সেন্টেজ এফিসিয়েন্সি খুবই কম, 10%, 12%, 14% মাত্র তার এফিসিয়েন্সি সোলার সেলের। চেষ্টা করা হচ্ছে যত বেশি বাড়ানো যায়, কিন্তু 14-16 এর বেশি আসলে যাওয়া সম্ভব হয় প্র্যাকটিক্যালি যেসব প্রজেক্ট আছে। ঠিক আছে, সো এখানে আসলে অনেক কিছু রিলেশন আছে, আমরা আগে অনেক কিছু জানি। এফিসিয়েন্সিটা কি এই যে ফোটন কি পরিমাণ পড়তেছে সেলের উপর, ওইটার উপর বেস করে হিসাব করে, নাকি আরো অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, ফোটন কি পরিমাণ পড়তেছে, সেই ফোটনের এনার্জিটা কি পরিমাণ ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতে পারতেছে, অনেক কিছু আছে। ঠিক আছে, কারণ আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করবো, তোমরা তো ইলেকট্রনিক্সে পড়ে আসছো তাই না? যখন ওই যে এন-পি-এন জাংশন ক্রিয়েট করা হয়, এক একজনের ইলেকট্রন হোলের কম্বিনেশন এক এক রকম, তাই না? জি স্যার। ম্যাটেরিয়াল ওয়াইজ কিন্তু ইলেকট্রন হোল, তারপরে তার সেমিকন্ডাক্টরের প্রিন্সিপাল কিন্তু ম্যাটেরিয়াল ওয়াইজ বিভিন্ন রকম হয়, তাই না? সোলার সেল আমি এখন কি দিয়ে বানাইলে আমার এখানে ইলেকট্রন হোলের কমটা ভালো হবে? ইলেকট্রনিক্সে তো স্যার আমরা যে ডোপিং করে এটা তো ধরো আমরা ইন জেনারেল খুবই সহজভাবে পড়ছি, তাই না? একটা একদম বেসিক একটা জিনিস পড়ছি যে এটাতে ইলেকট্রন আছে, এটা তো, কিন্তু ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হলে তো হইলো না, এখানে তো একটা বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রন হোল পেয়ার লাগবে, তাই না? কারণ এখান থেকে তো আমার আউটপুটের ব্যাপার আছে। জি স্যার। ওই জিনিসগুলো না। সো এই জন্য বললাম যে যারা এটা বানায় তারা আসলে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, যারা সোলার সেল ম্যানুফ্যাকচার করে বানায়।
এরপরে কিছু পার্ট চলে আসে ইলেকট্রিক্যাল, ফিজিক্সের বা ইলেকট্রনিক্সের, তারপরে শেষের দিকে আসে অনেকটা ইলেকট্রিক্যালের পার্ট। ইলেকট্রনিক্সের কিছু আছে, ইলেকট্রিক্যালের কিছু আছে, মানে অনেক মিক্স আপ। প্রথম দিকে পড়লা যেমন একটু ভূগোল জিনিস, জন্য বললাম যে এইখানে কোর্সে অনেক কিছু আছে, অনেক জিনিস। তো আমি আজকে আর ওইটা ডিটেলসে সোলার ফটোভোল্টাইক ডিটেলসে যাবো না, জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম যে ফটোভোল্টাইক ইফেক্টটা কি, ফটোভোল্টাইক টার্মটার কিভাবে আসছে দুটো ওয়ার্ড থেকে, সোলার সেলটা আসলে দেখতে কেমন হচ্ছে, এবং এই সেলগুলোকে আমরা সিরিজ প্যারালাল করে যে কানেকশন দিয়ে আমাদের পাওয়ার রিকোয়ারমেন্টসটা ফুলফিল করে থাকি। এই পর্যন্তই থাকুক আজকে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বলো। বাতায় ఎందుకు ఏత করছো লিসেন, আমার এই কোর্সে আমি দুইটা জিনিস তোমাদেরকে আগেই বলে রাখি, এখানে কিন্তু বড় কোনো ডেরিভেশন, বড় কোনো কিছু তোমাদের করতে হবে না, অনেক কিছু মুখস্থ করা লাগবে না, কিন্তু ক্লাসের পড়াটা ক্লাসে বুঝতে হবে। এবং আমি তোমাদেরকে কিছু টেক্সট বই দিব, টেক্সট বইয়ের যে জিনিসগুলো আমি পড়বো এটা একটু ভালো করে রিডিং করে বা যেখানেই হোক না কেন বুঝতে হবে। এটা অনেকটা প্র্যাকটিক্যাল টাইপ অফ জিনিস, মানে তুমি যদি বুঝে নাও ডিজাইনটা বা পড়াটা বা যেদিকটা যে লেকচার, তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে। এখানে আসলে তোমাকে খুব বেশি মুখস্থ করে আসতে হবে বা অনেক বড় ডেরিভেশন সূত্র এরকম কিছু না। অল্প কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ওইটার হয়তো বা ইকুয়েশন মনে রাখতে হবে, কিন্তু রেস্ট অফ দ্য থিংস আর বুঝেই অ্যান্সার করা যাবে, ফিগারগুলান এক্সপ্লেনেশন বা এরকম কিছু। সো ট্রাই টু বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, আদারওয়াইজ সমস্যায় পড়বে। এবং আমি ক্লাস টেস্টও নেই, অনেকটা এমসিকিউ টাইপের, যেটা তোমার ক্লাসের নলেজ না থাকলে এমসিকিউতে পারবা না। তোমাদেরকে আগেই বলে রাখছি। আচ্ছা, সো তোমাদের কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো বাই দিস টাইম। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা পোস্ট করে দিচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্সটা করে দিবা। এখন কটা? আচ্ছা, তো বলো। কি বলছিলা বলো। স্যার আমি গত ক্লাসটা পড়েছিলাম বাট অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার, কারেন্ট ছিল না, ফোনে চার্জ চলে গেছিল, পরে আমি স্যার কমেন্ট করে দিছিলাম। ঠিক আছে, দেখে নিব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা পোস্ট করে দিয়েছি। যদি কারো কোনো কোয়ারিজ না থাকে আমি তাহলে আজকে এখানেই শেষ করি। আমরা নেক্সট উইকে আবার ওখান থেকে শুরু করব। তোমরা সব অ্যাটেন্ডেন্সটা টার্ন ইন করে দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।